বিসমিল্লাহির রহমানির রাহিম। সোর্স অফ এগ্রো স্কিল ডেভেলপমেন্ট পার্কে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আয়োজিত স্পেশাল কোর্সের ৬০তম ব্যাচে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন, যারা নিজেদের স্বপ্ন ও উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই প্রশিক্ষণ সেশনটি ছিল জ্ঞান, অভিজ্ঞতা ও অনুপ্রেরণার এক অনন্য সমাবেশ। এই সেশনের প্রধান আলোচ্য বিষয়গুলো ছিল ভার্মিকম্পোস্ট তৈরির আধুনিক পদ্ধতি ও তার সঠিক প্রয়োগ, পলিহাউস ব্যবহারের কৌশল ও সুবিধা, মালচিং পেপারের ব্যবহার ও এর চাষ পদ্ধতি, কোকোপিটের চারা উৎপাদন ও সিডলিং ট্রের ব্যবহার, বিভিন্ন ধরনের জৈব সার তৈরির প্রক্রিয়া ও ব্যবহার বিধি এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী ও ব্যবহারিক শিক্ষা। প্রোগ্রামের প্রথম ভাগে একটি বিশদ থিওরি সেশন অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি বিষয়ের মৌলিক ধারণা ও বাস্তব প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর দ্বিতীয় সেশনে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রত্যেকটি বিষয়ের উপর বাস্তব অভিজ্ঞতা দেওয়া হয়েছে। প্রশিক্ষণার্থীরা সরাসরি এই প্রযুক্তিগুলোর ব্যবহার শিখেছেন, যা তাদের কৃষি উদ্যোগকে আরও কার্যকর ও সফল করে তুলবে। এই আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি উদ্যোক্তাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করতে, যাতে তারা তাদের নিজস্ব উদ্যোগে এই জ্ঞান প্রয়োগ করে কৃষিকে আরও উন্নত করতে পারেন। আসুন আমরা আলোচ্য বিষয়গুলো আরও গভীরভাবে বুঝি এবং একসাথে কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করি। রাসায়নিক সারের ব্যবহারের ফলে জমির উর্বরতা যেমন দিন দিন কমে যাচ্ছে, মাটি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক একই রকম আপনার এটার ফলেই আমাদের যে বিভিন্ন অসুখ, ক্যান্সার থেকে শুরু করে গর্ভপাত অথবা আপনার হচ্ছে যে স্কিন ডিজিজ, চুল পড়ে যাওয়া, ঠিক আছে, এই রাসায়নিক সারের ব্যবহারের ফলে আপনি নিজেও ভার্মি করতে পারেন, ঠিক আছে, পাশাপাশি নিজের জমির জন্য, নিজের ফসলের জন্য উৎপাদন করতে পারেন। ভার্মি কম্পোস্ট আমরা কিভাবে করতে পারি? ভার্মি কম্পোস্ট আমরা মূলত এটা বিশেষ প্রজাতির কিছু কেঁচো আছে, যেটা আমাদের বাংলাদেশে হয় না, দেশের বাইরে থেকে অনেক আগে বাংলাদেশের সরকার এটাকে ইম্পোর্ট করছে। তো সেই বিশেষ প্রজাতির কেঁচোটা আমি যখন গোবর, গরুর কিংবা মহিষের গোবরের ভিতর কিংবা আমাদের যে সবজির উচ্ছিষ্ট অংশ সেটাকে পচিয়ে যখন আমরা এটা খাইয়ে যে আমরা চা পাতার মতো ঝরঝরে এক ধরনের সার পাই মলমূত্র থেকে, সেটা মূলত ভার্মি কম্পোস্ট সার। ভার্মি কম্পোস্ট 3টা মাধ্যমে করা যায়। একটা হচ্ছে আপনি রিং সিস্টেম করতে পারেন, যেগুলো আমরা চারি বলি কিছু কিছু এলাকায়, আবার স্ল্যাব বলি, আবার রিংও বলি, রিংয়ে করতে পারেন। আবার হচ্ছে আপনি হাউস সিস্টেম করে চৌবাচ্চার ভিতরেও করতে পারেন, অথবা আপনি হচ্ছে ওই যে ক্যারেট পাওয়া যায় না, ফলের ক্যারেট, সেটার ভিতরেও করতে পারেন। হ্যাঁ, না আপনি পুরাটা তুলেও দিতে পারেন, আবার দিতে পারেন। পুরাটা হারভেস্ট করা হয়ে গেলে আবার নতুন করে দিলেন। হ্যাঁ, ওরকম দলা দলা হয়ে থাকে। আপনি যখন দিবেন তখনও দলা দলা হয়ে থাকবে, কিন্তু এটা খাওয়ার পরে এরকম হয়ে যাবে। হ্যাঁ, এইরকম হয়ে যাবে। আর কেঁচোগুলো এখন ছোট, হ্যাঁ, কেঁচো ডিম বলতে ওর শরীরই কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় অল্প অল্প। এই সময়টাতে বেশি বাচ্চা দেয়, তো ধরেন ওই শরীরই ভেঙে ভেঙে ডিম হয়ে যায় এক একটা অংশ, ছোট ছোট, ওর মধ্যে অনেক ছোট ছোট আছে। ধরেন বীজও তো ভালো ভালো মানে ভালো এই দেখেন, আমরা এখান থেকে তো তুলছি, আমরা একটা শিকড়ও কিন্তু ছেঁড়া পড়েনি। এটা তো মাটি থেকে তোলা হতো, দেখতেন শুধু খালি কাণ্ডটা আছে আর দুটা। কোনটা? এটা হচ্ছে কোকোপিট। না না, আর কিছু এখন এখানে বলি আপনাদের, যেটা দেখাবো যে এটা কোকোপিটে কেমন করে বীজ দেওয়া হয় সেটা সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো। এটা হচ্ছে রেডি মিক্স কোকোপিট বলে, এটা আমাদের কাছে আপনারা কিনতে পাবেন।
কিন্তু এটা তৈরি হয় কি দিয়ে? এর মধ্যে ভার্মিও আছে, তার সাথে সাথে কোকো ডাস্ট এবং আরও কিছু উপাদান রয়েছে। হ্যাঁ, 7-8 প্রকার উপাদান আছে। সেটা ওই যে মিক্সার মেশিন দেখলেন, ওই মিক্সারে মিক্স করে বা যে কোনো মিক্সারে মিক্স করে সেটা তৈরি হয় এবং সেটা প্রতি ট্রেতে প্রায় 1 কেজির মতো লাগে। 1 কেজির মতো লাগে, দেওয়ার পর একটা নির্দিষ্ট প্রসেসে বীজ লাগানো হয়। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমার চ্যানেল যারা ফলো করেন কিভাবে কোকোপিট তৈরি হয় এই সংক্রান্ত একটা ভিডিও আছে। এবং আপনাদের যে বইয়ের প্রোভাইডের কথা বলছি, সে বইয়ে এখন বললে লিখে নেওয়া লাগবে, আর বইয়ে লেখায় আছে, আপনারা বই থেকে এটা সংগ্রহ করতে পারবেন যে কোকোপিট কী কী দিয়ে তৈরি করা হয়েছে। কোকোপিটটা রেডি করা? হ্যাঁ, রেডি কোকোপিট। এটা রেডি কোকোপিট। রেডি কোকোপিট কিনতে পাওয়া যায় স্যার? হ্যাঁ, কিনতে পাওয়া যায়। এটা কি একটার উপর একটা রাখা হয়েছে? হ্যাঁ। এটা এই যে এটা বাড়বে কিভাবে জানেন? কোনটা? ও তো বাড়ে না, ওটা কিছু ফাঁকা থাকেও। আর আপনার হচ্ছে যে একবারে তো গাছ হওয়া পর্যন্ত রাখতেছি না আমরা, ঠিক আছে? এটা খুলে দেখান না কেন? দেখেন, এটা দেখেন, এটা খুলে দেখাচ্ছে, দেখেন এই যে অবস্থা। দেখেন, হয়নি, যখন হবে তখন তো আপনার বাইরে বের করুন। হ্যাঁ, আমরা এই যে এটা আছে না 50% শেড নেট, এটা কখনো বন্ধ করে রাখি, কখনো আবার খুলে দিই। দিনের একদম তীব্র যখন রোদ পড়ে দুপুরবেলা গ্রীষ্মকালে, তখন তো এই সব এগুলো শুকে যাবে, মারা যাবে, তখন ঢাকা থাকে। আবার বিকেলে খুলে দিচ্ছি। আবার যখন আমার দরকার তা পুরোটাই খুলে দিয়ে রাখছি, যে এখন আমার এটা সহ্য করতে পারবে, খুলে দিয়ে রাখছি। তারপর আমি শীত গ্রীষ্ম বর্ষাতে সবসময় আপনি কি করছেন, আর পানি লাগবে, বর্ষাকালে আকাশ থেকে পানি হচ্ছে, এত তো দরকার নাই, তাহলে সব চারা ধুয়ে যাবে না। তখন আমরা কি করছি, এটাও কন্ট্রোলে আছে। এই মালচিং পদ্ধতি আমরা কেন করছি? এর কারণ হচ্ছে মালচিং পদ্ধতিতে আমরা বেশ কয়েকটা সুবিধা পাই। ঠিক যেমন এই যে পলি হাউসের যেমন সুবিধা পাইছেন, এখানেও সুবিধা আছে। যেমন কি, এটা হচ্ছে যে এই যে আমরা বেড করছি, ঠিক আছে? বেড করার পরে এই যে মালচিং ফিল্ম দিয়ে ঢেকে দিছি, এতে আমাদের 1 নম্বর সুবিধা সেটা হচ্ছে যে আমাদের যে আগাছা হয়, সেই আগাছাটা এখানে হবে না, ঠিক আছে? আগাছা হবে না, তো নিড়ানির জন্য আমাদের কিন্তু অনেক টাকা খরচ হয়, সেই নিড়ানির খরচ আপনার কমে গেল। 2, এখানে আমরা সার দেওয়ার পরে আমাদের বইয়ে সার কোন চাষের জন্য কতটুকু সার আছে সেগুলা লিপিবদ্ধ করা আছে। সার দেওয়ার পর, চাষ করার পরে আমরা যখন বেড করতেছি, তখন এই জায়গায় যখন বৃষ্টি যদি আসে বর্ষাকালে, তাহলে সার বর্ষার পানির সাথে সাথে অনেক সার ধুয়ে যায়, সে এখানে ধোয়ারও কোনো ইয়ে নাই। আর এই দিকে আমরা যে মালচিং ফিল্ম ব্যবহার করছি, এই পাশে যে সিলভার কালার রাখছি, ঠিক আছে? এটা সূর্যের রশ্মিকে কাজে লাগায় এখান থেকে যে রিফ্লেক্ট হয়, প্রতিফলন হয়, সেই প্রতিফলনের ফলে অনেক পোকামাকড় এখানে আসতে পারে না, ঠিক আছে? ফলে ওষুধের খরচও কমলো। আর উৎপাদন সাধারণ, এই যে আমাদের একজন অভিজ্ঞ একজন ফার্মার আছে যিনি এটা ইতিমধ্যে করছেন, আমাদের উৎপাদন যে মালচিংয়ে যে উৎপাদন, সেটা সাধারণ উৎপাদন থেকে বেশি না কম? 30% বেশি। কয় পার্সেন্ট বেশি? 30% বেশি। 30%ও বেশি উনি করেছেন। আপনি করছেন নাকি? কেমন বেশি? পরায় আমি তো শশা জমির থেকে তার দ্বিগুণ হয়, এমনি মাটি থেকে আপনার মালচিং পদ্ধতিতে দ্বিগুণ হয়। দ্বিগুণ? প্রত্যেকটা ফসলের ফলন ভালো আছে, পেঁপে ছাড়া। পেঁপু, এই আপনার যে শশা, মরিচ, এগুলো খুব সুন্দর হয়। আমার এখনো মরিচ তুলতেছি, চলছে, জি ইনশাআল্লাহ মরিচ আছে। তো আমরা উৎপাদনে বেশি পাচ্ছি, তাহলে কোন কারণে আমরা মালচিং করব না? ঠিক আছে, গাছ টেকসই হচ্ছে, উৎপাদন ফি, লেবার খরচ আপনার কম, তারপরে আপনার সেচ কম, তারপরে আপনার যে সারের যে প্রয়োগ তাও কম, ঠিক আছে? এবং এই যে মালচিংয়ের খরচ মনে হতে পারে যে মালচিংয়ের একটা খরচ আছে, কিন্তু মালচিংয়ের খরচ এটা ওই তুলনায় নগণ্য, মানে টোটাল খরচ যে এটা সাধারণ পদ্ধতিতে করা হয় সেই খরচের থেকে অনেক কম, ঠিক আছে?
তো এই পদ্ধতিতে আপনারা যদি এই কৃষিকে এই কয়েকটা আপনাদের বললাম ভার্মির ব্যবহার, তারপর চারাও যদি উৎপাদন হয় আমাদের মাটিবিহীন, এবং এখানে নিয়ে এসে সেই চারা আমরা যদি কাজে লাগাই, তাহলে আপনার টমেটো বলেন বা যে কোনো সবজি বলেন, সেক্ষেত্রে আপনি এখানে ভালো ফলাফল পাবেন। মুরগির ফিড নাকি? এটা আরো ছোট বড় করা যাবে। হ্যাঁ, বাজারে তো অনেক মুদি দোকানে ফিড বিক্রি হয় কি হয় না, সেখানে আপনারা একজন রিপ্রেজেন্টেটিভ রেখা বিক্রি করতে পারেন। এটা একটা উদ্যোগ, অথবা কেউ না থাকলে নিজেই গেঞ্জি পরে যায় আমি অমুক কোম্পানির, বুঝতে পারছেন? তখন কি হবে, হাঁস মুরগি গরু ছাগল মাছ সব হবে। মশলা করা ওইটা কি কাজে? এটা দিয়ে চাল পরিষ্কার করার জন্য। এটা তুষ, হ্যাঁ এটা ভাঙছে বেশি, এই জন্য ওইরকম যাচ্ছে, কিন্তু ওদিক দিয়ে হালকা কিছু তুষ যেটা চালের সাথে আসতে চায় সেটা ওদিক দিয়ে বের করে দিবে। আর একটু বাড়া দিয়ে দূর দূরান্ত থেকে যারা আসছেন, আমরা চেষ্টা করেছি সোর্স অফ অ্যাগ্রো পক্ষ থেকে আপনাদেরকে উৎসাহিত করার, উৎসাহিত করার এবং আমাদের যে ট্রেনিং সেশন ছিল সেটাকে সর্বাত্মক আপনাদের সফল করার। তো আপনি কোথা থেকে আসছেন? আমি রাসেল, চট্টগ্রাম থেকে আসছি। আমি ওয়াটার ট্রিটমেন্ট সলিউশন নিয়ে কাজ করছি, কনসালটেন্সি প্লাস ইকুইপমেন্ট সাপ্লায়ার, আর হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল প্রজেক্টগুলো আমি করে থাকি। আচ্ছা, এখানে এসে আমরা যে আজকে একদিনের সংক্ষিপ্ত একটা যে কর্মশালা অনুষ্ঠিত হলো উদ্যোক্তাদের নিয়ে, আপনার কেমন লেগেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কর্মশালাটা খুব উপভোগ করেছি এবং অনেক শিক্ষণীয় বিষয় ছিল। আপনার কিছু কিছু যেটা প্রেরণাদায়ক কথাবার্তা খুব ভালো লেগেছে। কৃষক এবং উদ্যোক্তার মধ্যে যে ডিফারেন্সটা আপনি সুন্দর করে উপস্থাপন করেছেন, খুবই ভালো লেগেছে। আর আপনার প্রেজেন্টেশনটা ভালো ছিল, আমরাও খুব ভালোভাবে বুঝতে পেরেছি জিনিসগুলো। আর আমি যে উদ্দেশ্যে এসেছিলাম, আশা করি আমি অনেকটা আপনাদের কাছ থেকে ধারণা পেয়েছি। আশা করি আরও পরবর্তীতে আপনাদের সাথে কমিউনিকেশন করে বাকিটা আমি করে নেব। জি, আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আমি যারা আমার ফলোয়ার, সাবস্ক্রাইবার, তাদের বলবো যে শুধু আমার এখানে নয়, যে জায়গাতেই এ ধরনের কার্যক্রম হয় সেখানে অংশগ্রহণ করলে আপনি কিছু না কিছু সেখান থেকে শিখতে পারবেন এবং এটা আপনার জীবনের উন্নয়নের জন্য, উন্নতির জন্য আমি মনে করি ব্যাপক ভূমিকা পালন করবে। তো ভাই, আপনি তো একজন সফল খামারি, আপনার পরিচয় জানলাম, আপনার নাম পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি বগুড়া সারেগান থেকে আসছি। তো আমরা কৃষিকাজ করি কিন্তু আধুনিকতার সাথে জড়িত কম। তো এই জায়গায় আসলে অনেক আধুনিক কৃষি সম্পর্কে আমরা জানতে পারলাম আর কি। আমরা যে ভার্মি, তারপরে পলি হাউসে চারা তৈরি, তার মালচিং, তারপর সাথে আরও সব আধুনিক মেশিন দেখালাম। এটা কি আপনার কৃষি কাজে সহযোগিতা করবে? সব কিছু মিলে আমাদের কাছে খুব উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে আজকের এই কর্মশালা। আলহামদুলিল্লাহ। কারণ আমি যেটা বলছিলাম যে কৃষক শুধু কৃষক থাকবে না,
ঠিক আছে, কৃষক প্রযুক্তির ব্যবহার করবে এবং কৃষক কি হবে, উদ্যোক্তা হবে। তো আর কেউ কিছু বলবেন? আপনি কোথা থেকে আসছেন? বগুড়া থেকেই তো। ও আসসালামু আলাইকুম, আমার নাম ইকবাল হোসেন বাবু, আমার বাসা শিবগঞ্জ, বগুড়া শিবগঞ্জ 8 মাইল ইউনিয়ন। আমি জাস্ট আসছি আপনি মানে ইয়ে থেকে অনেক যন্ত্রপাতি কিনছি আর কি। তার প্রেক্ষিতে আমি এই যে ভার্মি কম্পোস্ট, মালচিং এগুলো জানার বিষয়ে আমি আসলাম যে করার জন্য আর কি। আপনার ওই বিজ্ঞাপনটা দেখে আসছি যে এই বিষয়ে একটু আমার ধারণা নেওয়ার জন্য। তো আজকে যতটুকু ধারণা পাইছেন ভার্মি শুরু করতে পারবেন ইনশাল্লাহ। আমি ভার্মিটা করার জন্যই আসছি আর কি। আমার গরু আছে, যে গরুর এর থেকে আমি করার চিন্তা, গোবর টবর ইয়ে করে আমি সেটা মানে শুরু করার জন্য আসছি, চেষ্টা করবো আর কি, যেন সামনেতে আমি এগুলো ব্যবহার করতে পারি। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আপনারা যারা আসছেন দূর দূরান্ত থেকে আসছেন, আমি বলবো আপনারা আমাদের জন্য সোর্স অফ এগ্রোর জন্য দোয়া রাখবেন, ঠিক আছে? আমাদের কাস্টমার কেয়ার নম্বর আছে, তো সাথে আমাদের জিএম স্যারের নম্বর নেবেন। তো আপনাদের যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং আমার প্রতিষ্ঠানের মাধ্যমে যদি সামান্য কিছু উপকার করতে পারি, আমাদের অবশ্যই কাস্টমার কেয়ারে ফোন দিলে বিস্তারিত সহযোগিতা করা হবে। না হলে পার্সোনালি জিএম স্যারকেও ফোন দিতে পারেন, ঠিক আছে? যে কোনো যদি আপনাদের খুব জরুরত থাকে তাহলে দিবেন। তো আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রাখি যাতে আপনারা সফল হন। তো শেষ কথা যে ইনশাল্লাহ আমরা ব্যবসা করি অথবা কৃষক হই, আমরা কি হব? সবাই উদ্যোক্তা। সবাই কি হব? উদ্যোক্তা ইনশাল্লাহ।